RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর যে বাংলা বইটি রয়েছে সেই ক্লাস 7-এর বাংলা বইয়ের অন্তর্গত একটি পাঠ্যাংশ, যে দুটি গানের জন্মকথা, এই পাঠ্যাংশটি পাঠ করব এবং পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করব। তার সাথে এই পাঠ্যাংশের মধ্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় বা কী ধরনের প্রশ্ন তোমাদের জেনে রাখা উচিত সেগুলো আলোচনা করব। আমি চেষ্টা করবো এই পাঠ্যাংশটি সম্পূর্ণ একটি ভিডিওতে কমপ্লিট করার। তার জন্য সকলকে বলবো যে তোমার ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমাদের পাঠ্যাংশের নাম হচ্ছে দুটি গানের জন্মকথা। এটা সেই অর্থে কোনো সম্পূর্ণ কোনো গান নয় বা সেই অর্থে এটি কোনো কবিতা বা গল্পও নয়। এটি আমাদের যে পাঠ্যাংশ, এটি সম্পূর্ণ একটি তথ্যমূলক পাঠ্যাংশ। এখানে আমরা একটা তথ্য জানতে পারবো। সেটা হলো, দেখো, আমরা ছোটোবেলা থেকে, আমরা যখন থেকে ক্লাসে ভর্তি হয়, স্কুলে ভর্তি হয়, তখন থেকে আমরা স্কুলে গেলে একটা প্রার্থনা সঙ্গীত শুনতে পারি, বা আমরা জাতীয় সঙ্গীত হিসেবে জানি আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এটা ভারতের জাতীয় সঙ্গীত। তো এই যে ভারতের জাতীয় সঙ্গীত, এই ভারতের জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট বা এই যে আমাদের যে গানটিকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাই, এই গানটির ইতিহাস জানবো। আর তার সাথে শুধুমাত্র ভারতের জাতীয় সঙ্গীত নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইতিহাসও জানবো। এবার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ভারতের জাতীয় সঙ্গীত জানবো, তার সাথে কেন আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইতিহাস জানতে যাব? এখানে যদি প্রশ্ন জাগে তো এটার উত্তর হচ্ছে, দেখো, এখানে আমাদের পাঠ্যাংশটির নাম হচ্ছে দুটি গানের জন্মকথা। আমরা দুটো গান সম্পর্কেই জানছি কেন? কারণ এই দুটো গানই একজনের লেখা। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এইরকম একজন ব্যক্তি যার লেখা গান দুটো স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান হচ্ছে দুটি দেশের জাতীয় সঙ্গীত, একটি হচ্ছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আর একটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তো সেই দুটি গানের যে জন্মের ইতিহাস বা জন্মের কথা, সেটাই আজকের পাঠ্যাংশে আমরা জানবো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই দুটি গান লিখেছিলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, আর একটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এই দুটি গান যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা ভেবে লেখেননি যে এটা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হবে, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে। তিনি কিন্তু এটা ভেবে লেখেননি। তিনি যে সৃষ্টির যে তাগিদ ছিল তার, তিনি যে নাটক, গান, তারপরে ছবি আঁকা, তারপরে কবিতা, গল্প লেখা, এগুলোর সাথে তার যে সৃষ্টির তাগিদ, সেই সৃষ্টির তাগিদ থেকেই তিনি এটা লিখেছিলেন, যেগুলো দেখা যায় যে ঘটনাচক্রে পরবর্তীতে দুটো দেশের জাতীয় সঙ্গীত হয়ে যায়। যদিও বা এই গানগুলো লেখার প্রেক্ষাপটে অন্য কারণও ছিল, যে কোন কারণের পরিপ্রেক্ষিতে তিনি এগুলো লিখেছিলেন, তো সেগুলো আমরা এই পাঠ্যাংশের মধ্যে রয়েছে, সেগুলো পড়বো। দেখো, আগেই আমি প্রথমেই গানে আসবো না, গানের পরের পৃষ্ঠাতে তোমরা চলে আসবে। গানের পরের পেজে দেখো, এখানে যে জাতীয় সঙ্গীত, আমাদের প্রথমে ভারতের যে জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট, ওটা কি কারণে লেখা হয়েছিল, কোন প্রেক্ষাপটে, কত তারিখে প্রথম গাওয়া হয়েছিল গান, এই যে গানটি, তো সেটা আমরা জানবো। এটা তোমরা চলে আসবে 64 নম্বর পাতায়। দেখো, 64 নম্বর পাতায় প্রথমেই লেখা আছে, এটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপট, মানে ইতিহাস, যে কিভাবে এটা রচনা হয়েছিল, প্রথম কোথায় গাওয়া হয়েছিল, এগুলো আমরা জানবো। তারপরে আমরা ভারতের জাতীয় সঙ্গীতটা পাঠ করব এবং পাঠের মাধ্যমে তার বিষয়বস্তু বিশ্লেষণ করব। দেখো, ছোটোবেলা থেকে আমরা জাতীয় সঙ্গীতটা গানটা গেয়েছি ঠিকই, কিন্তু তখন কিন্তু আমরা তার অর্থ জানতাম না। পরবর্তীতে আমরা এর অর্থ জেনেছি, কিন্তু অনেক আছে এইরকম যে এখনও জাতীয় সঙ্গীতের যে প্রতিটা অক্ষর, প্রতিটা লাইনের মানে আমরা জানি না, এরকম অনেকে আছে, আমি জানি। তো আজকে আমি তোমাদের জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন ধরে ধরে অর্থ বুঝিয়ে দেবো। তার আগে ভারতের জাতীয় সঙ্গীতের রচনার যে প্রেক্ষাপট বা সেই রচনার যে ইতিহাস, সেটা জানবো। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এর জন্যই তাকে বিশ্বকবি বলা হয়, যে তার যে রচনা, তার যে লেখনী, তার লেখনীর গুণ শুধুমাত্র নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, নিজের দেশের গণ্ডি পেরিয়েও সমস্ত বিশ্বকে যেন নতুন করে পথ দেখায়, এর জন্যই তিনি বিশ্বকবি। তো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গান, অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট বা রচনার ইতিহাস, আজকে আমরা এই পাঠ্যাংশে পাঠ করব এবং দুটো জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে তার বিষয়বস্তু বিশ্লেষণ করব। এবার প্রথমে চলে আসি যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট। এটা 64 নম্বর পাতায় দেখো তোমরা, এখানে লেখা রয়েছে, প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে কলকাতায়।
28 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে কলকাতায়। এখানে 28 ডিসেম্বরটা কেন দেওয়া রয়েছে জানি না, কারণ 27 ডিসেম্বর প্রথম গাওয়া হয়েছিল, যেটা আমাদের পাঠ্যাংশের মধ্যে জানতে পারবো। যাই হোক, আমি বলে দিচ্ছি সবটুকু। দেখো, তোমরা পাঠ্যাংশে পড়ো, বলছে গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, অর্থাৎ আমরা যেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে থাকি, এই যে গানটির পাণ্ডুলিপি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কোন পৃষ্ঠায় লিখেছিলেন, কবে লিখেছিলেন, তো সেই যে পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা পাণ্ডুলিপি, সেটা কিন্তু পাওয়া যায়নি। কবে ও কোথায় রচিত হয়েছে, অর্থাৎ এই গানটি কবে কোন জায়গায় রচিত হয়েছিল তাও জানা যায় না। তারপরে কি বলা হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে, ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে 26 থেকে 28 ডিসেম্বর, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের যে 26তম বার্ষিক অধিবেশন বসেছিল 26 থেকে 28 ডিসেম্বর 1911 সালে, 1911 সালের কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল যে ভারতের জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশন। সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে 26 থেকে 28 ডিসেম্বরের মধ্যে 1911 সালে এই গানটি প্রথম জনসমক্ষে, অর্থাৎ মানুষের সামনে, জনতাদের সামনে সমবেত কণ্ঠে, অর্থাৎ অনেকে মিলে একসাথে গাওয়া হয়। 27 ডিসেম্বর, কত তারিখে? 27 ডিসেম্বর। গানের রিহার্সাল হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। গানের রিহার্সাল হয়েছিল, অর্থাৎ মহড়া হয়েছিল, গানটি জনসমক্ষে গাওয়ার আগে তারা যে প্র্যাকটিস করেছিল, তো সেটা কোথায় হয়েছিল? ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে, ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। এটা হ্যারিসন রোড, এখনকার মহাত্মা গান্ধী রোডের বাড়িতে। যাই হোক, তো সেখানে রিহার্সাল হয়েছিল কোথায়? ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এই যে গানটি, এই গানটির যে প্রথম জনসমক্ষে গাওয়ার আগে যে মহড়া বা রিহার্সাল, সেই রিহার্সাল হয়েছিল আমরা কোথায় দেখলাম? এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। এই যে রিহার্সাল বা মহড়া, সেই রিহার্সালের নেতৃত্ব কে দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এই দীনেন্দ্রনাথ ঠাকুরটাকে, এই দীনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের ছেলের ছেলে, অর্থাৎ রবীন্দ্রনাথের নাতি। তাহলে এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে প্রথম গানের রিহার্সাল হয়েছিল কোথায়? নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। আর এই যে রিহার্সাল, তার নেতৃত্ব কে দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র দীনেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের ছেলে। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। দেখো, তখনকার সংবাদ মাধ্যম ছিল, প্রথম সংবাদ মাধ্যম ছিল কি? খবরের কাগজ বা পত্রিকা। তাহলে যেহেতু জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান সেখানে গাওয়া হয়েছে, তো এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ খবর। তার জন্য পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা, দ্য বেঙ্গলি, ভালো করে দেখো, এখানে দাগিয়ে নাও, দ্য বেঙ্গলি পত্রিকা, অর্থাৎ যেদিন গানটি গাওয়া হয়, দ্য বেঙ্গলি পত্রিকা গানটি ইংরেজি অনুবাদ সহ সংবাদটি প্রকাশ করে। দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি প্রকাশ করে। তো কোন পত্রিকা এই সঙ্গীতটির বা এই গানটির ইংরেজি অনুবাদ সহ প্রথম প্রকাশ করে? সেটা হবে দ্য বেঙ্গলি পত্রিকা। তারপরে দেখো, তত্ত্ববোধিনী পত্রিকায় মাঘ 1318 প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত। তাহলে দেখো, তত্ত্ববোধিনী পত্রিকায় গানটিকে কি নামে পরিচয় দেওয়া হয়? ব্রহ্মসঙ্গীত নামে পরিচয় দেওয়া হয়। বা এভাবেও প্রশ্ন আসতে পারে, জাতীয় সঙ্গীতকে ব্রহ্মসঙ্গীত হিসেবে পরিচয় দিয়ে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো সেটা হবে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং এবছরের মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়, অর্থাৎ সেই বছর যে মাঘ মাসের যে উৎসব হয়েছিল, সেই উৎসবেও এই ব্রহ্মসঙ্গীত হিসেবে এই যে জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি গাওয়া হয়েছিল। তাহলে দেখো, গানটি কিন্তু একটা উপলক্ষকে কেন্দ্র করে প্রথম গাওয়া হয়েছিল, তখন এটা জাতীয় সঙ্গীত নয়। ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে এটা গাওয়া হয়েছিল, তখন কিন্তু এটি জাতীয় সঙ্গীত ছিল না। তারপরেও কিন্তু মাঘ উৎসবে, ওই বছরের যে মাঘ উৎসব, সেই মাঘ উৎসবেও এই সঙ্গীতটি গাওয়া হয়েছিল, এই গানটি গাওয়া হয়েছিল। তো এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট শর্ট কোশ্চেন তোমরা পাবে, এটা মন দিয়ে পড়ে নেবে, তারপরে শর্ট কোশ্চেনগুলো লিখে নেবে বা ভালো করে বুঝে নেবে।
তারপরে দেখো কি লেখা হচ্ছে, গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। দেখো এই গানটি তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভেবে লেখেননি যে এটা ভারতের জাতীয় সঙ্গীত হবে, তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা তার নিজস্ব সৃষ্টির তাগিদেই লিখেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন এই গানটিকে জাতীয় সঙ্গীত করার জন্য, জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপিত হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন সময় যারা বিরোধী ছিলেন, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ছিলেন, তার বিশ্বজোড়া খ্যাতি ছিল, কিন্তু প্রত্যেকটি খ্যাতিমান মানুষেরই সকলেই যে শুভাকাঙ্ক্ষী হবে তা কিন্তু নয়, অনেক বিরোধীরাও থাকতে পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও তৎকালীন সময় অনেক বিরোধী মানুষ ছিলেন। তো যখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দেওয়ার জন্য প্রস্তাব ওঠে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন সময় যে বিরোধীগণ, সেই বিরোধী মানুষজন প্রচার করতে থাকেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। অর্থাৎ এই গানটি ইংরেজ যে সম্রাট পঞ্চম জর্জ, তিনি যখন ভারতবর্ষে আসছেন সেই উপলক্ষে এই গানটি রচিত। যেহেতু পঞ্চম জর্জের আগমন উপলক্ষে এই গানটি রচিত, সেহেতু এটা কখনোই ভারতের জাতীয় সঙ্গীত হতে পারে না। রবীন্দ্রনাথের বিরোধীগণ এটাই প্রচার করতে থাকেন। ওই সময় বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন, বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন, এই পুলিন বিহারী সেন ছিলেন একজন রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখনী বা রবীন্দ্রনাথের জীবনী এগুলো নিয়ে তিনি গবেষণা করেছেন। তাহলে কি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন ছিলেন রবীন্দ্র গবেষক। এই পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন। অর্থাৎ বিশ্বভারতীর ছাত্র পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা চিঠি লিখে জানতে চান যে এই গানটি তিনি কি উপলক্ষে লিখেছেন। রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর পুলিন বিহারীকে উত্তরে জানিয়েছিল, কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিল তার চিঠিতে? 20 নভেম্বর 1937। দেখো এখানেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। যে বিরোধীগণ কি প্রচার করেছিল জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া প্রসঙ্গে? বিরোধীগণ প্রচার করেছিল যে গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। তারপরে আরও একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে যে কে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গানটি রচনার প্রেক্ষাপট জানতে চেয়ে চিঠি লেখেন? তো সেটা ছিল বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন। আর রবীন্দ্রনাথ এই চিঠির প্রত্যুত্তর কত সালে দিয়েছিল? 20 নভেম্বর 1937 সালে। দেখো পুলিন বিহারী সেন যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখে জানতে চান যে এই যে গানটি আপনি লিখেছেন, এই গানটি রচনার প্রেক্ষাপট কী বা এই গানটি রচনার কারণ কী, তখন রবীন্দ্রনাথ ঠাকুর 20 নভেম্বর 1937 সালে তার চিঠিতে প্রত্যুত্তরে জানান, দেখো এখানে যেটুকু অংশ রয়েছে ডবল ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, অর্থাৎ এটা হুবহু রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছে হুবহু সেইটুকুই তুলে ধরা হয়েছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন পুলিন বিহারী সেনকে তার চিঠির প্রত্যুত্তরে, সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন। অর্থাৎ সেই বৎসর যখনকার কথা এখানে বলা হয়েছে, সেই বৎসর ভারত সম্রাট বলতে তখন কে ছিল ভারত সম্রাট? তখন ইংরেজদের অধীনস্থ ভারতবর্ষ ছিল। কিন্তু তো এই ইংরেজদের অধীনস্থ ভারতবর্ষের ভারত সম্রাট ছিলেন তখনকার সময়ে পঞ্চম জর্জ, তিনি একজন ইংরেজ ছিলেন। এই যে পঞ্চম জর্জের ভারতে আগমনের আয়োজন চলছিল, ঠিক তখন ইংরেজ সরকারের অধীনস্থ রবীন্দ্রনাথ ঠাকুরের একজন বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানায়, যেহেতু পঞ্চম জর্জ অর্থাৎ ভারত সম্রাট আমাদের ভারতবর্ষে আসছেন, সেই উপলক্ষে তুমি একটা গান লেখো। কে জানিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু যে ইংরেজদের অধীনস্থ সরকারি চাকুরে ছিল, অর্থাৎ সরকারি চাকরি করতো ইংরেজদের অধীনে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ইংরেজদের অধীনে চাকরি করা বন্ধুটি
রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ জানিয়েছিল, যেহেতু পঞ্চম জর্জ ভারতে আসছে, আপনি সেই উপলক্ষে বা তুমি সেই উপলক্ষে একটা গান রচনা করো, যেখানে পঞ্চম জর্জের জয় ঘোষিত হবে, অর্থাৎ গানের মাধ্যমে পঞ্চম জর্জের প্রার্থনা করতে হবে, গানের মাধ্যমে পঞ্চম জর্জের জয়গান করতে হবে, অর্থাৎ প্রশংসা করতে হবে পঞ্চম জর্জের। এটাই শুনে বিস্মিত হয়েছিলুম, অর্থাৎ এই কথাটা শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বিস্মিত হয়েছিল, সেই বিস্ময়ের সঙ্গে মনে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিস্মিত হয়েছিল, কারণ এটা আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষে দাঁড়িয়ে যদি কারো জয়গান ঘোষণা করতে হয়, শুধুমাত্র ভারত মাতা বা ভারতের ভাগ্য বিধাতা তাহারই জয়গান ঘোষিত হবে। এখানে দাঁড়িয়ে অন্য কোনো সম্রাটের, অন্য কোনো জাতির, মানে যে আমাদের ভারতবর্ষকে বেআইনিভাবে দখল করে রেখেছে, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে তাকে সম্মান জানানোর কোনো প্রশ্নই ওঠে না, অর্থাৎ তার জয়গান ঘোষণা করার কোনো প্রশ্নই ওঠে না। যদি জয়গান ঘোষণা করতেই হয় তবে ভারতবর্ষের জয়গান ঘোষণা করা উচিত। এর জন্য এই কথা শুনে, রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুর কথা শুনে, যে কিনা কি বলেছিল, যে পঞ্চম জর্জের জয়গান করো, অর্থাৎ একটা গান লেখো যাতে পঞ্চম জর্জের জয় ঘোষিত হবে, শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বিস্মিত হয়েছিল, সেই বিস্ময়ের সঙ্গে মনে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে মনে কিন্তু একটা ক্ষোভেরও সঞ্চার হয়েছিল, যে কেন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমি অন্য যে ইংরেজ সম্রাটের কেন জয়গান ঘোষণা করব। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের মনে মনে ক্ষোভেরও সঞ্চার হয়েছিল। এই যে ক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে, এই যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিবাদ স্বরূপ তিনি আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি রচনা করেন। এই গানটি রচনার মাধ্যমে তিনি ভারতবর্ষের জয়গান ঘোষিত করেন। প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা অক্ষরে অক্ষরে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা জানান, ভারতের ভাগ্য বিধাতার প্রতি শ্রদ্ধা জানান। এবং তার ফলে তার বন্ধুকে জবাবও দেওয়া হয়ে গেছিল, এবং পঞ্চম জর্জের জয় তো ঘোষিত হয়নি, উল্টে ভারতের যে ভাগ্য বিধাতা তার জয় ঘোষণা করেছিলেন কবিতার লেখনীর মাধ্যমে। এটা যেন তার এক রকমের নীরব প্রতিবাদ। তাই এখানে কবি বলছেন যে তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায়, অর্থাৎ এই যে প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায়, যে মনের মধ্যে যে উষ্মা বা যে ক্ষোভ, মৃদু ক্ষোভ, সেই তারই ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক গানে সেই ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি, অর্থাৎ ভারতের ভাগ্য বিধাতার জয় আমি ঘোষণা করেছি। আমি কোনো ইংরেজ সরকারের পঞ্চম জর্জ তার কোনো জয় ঘোষণা করিনি, আমি ভারতের ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের চিনি চিরসাথী। বলছে পতন, অর্থাৎ ভারতবর্ষে অনেক ওঠা পড়া দেখেছে ভারতবর্ষের মানুষ, অভ্যুদয় আবার উঠেও দাঁড়িয়েছে, অর্থাৎ ভারতবর্ষের মানুষ বা জনগণ যেমন বিভিন্ন সময় তাদের জীবনের নানা টানাপোড়েনে, সমাজের নানা টানাপোড়েনে তাদের যেমন পতন ঘটেছে, তেমন তাদের অভ্যুদয়, অর্থাৎ তারা উঠেও দাঁড়াতে শিখেছে বন্ধুর পন্থায়, অর্থাৎ এবড়ো খেবড়ো, মানে জীবনের নানা সমস্যাময় পরিস্থিতিতে যুগ যুগ ধাবিত, অর্থাৎ যুগ যুগ ধরে তারা এগিয়ে গেছে, তারা কখনো থেমে থাকেনি। সেই যুগ যুগ ধরে এগিয়ে গেছে যে যাত্রী, ভারতবর্ষের যে যাত্রী, অসংখ্য যাত্রী কি ভারতবর্ষের সাধারণ মানুষ, সমস্ত মানুষ, তাদের যিনি চিরসাথীকে ভারতের ভাগ্য বিধাতা, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, অর্থাৎ ভারতবর্ষের মানুষের যিনি অন্তর্যামী, যিনি ভারতবর্ষের মানুষের পথ পরিচায়ক, যিনি ভারতবর্ষের মানুষকে পথ দেখান, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথ চালক, অর্থাৎ সেই যুগ যুগান্তর ধরে ভারতবর্ষের যে মানব সভ্যতার রথ যে চালনা করছে, সেই রথ চালক কখনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না, সেটা শুধুমাত্র ভারতের ভাগ্য বিধাতাই হতে পারেন। তাই বলছেন যে পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জি এটা হতে পারে না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখছেন যে আমার গানটি লেখার পরে আমার সেই বন্ধু যে রাজার ভক্ত ছিল, অর্থাৎ কি ইংরেজদের অধীনস্থ গোলাম ছিল বা ইংরেজদের ভক্ত ছিল, সেও কিন্তু এটা বুঝতে পারে যে এই যুগ যুগান্তর ধরে মানব ভাগ্য রথচালক, অর্থাৎ ভারতবর্ষের অসংখ্য মানুষের যে ভাগ্য, তার রথের যে চালক, সে কখনো পঞ্চম বা ষষ্ঠ জর্জ হতে পারেন না, সে হতে পারেন শুধুমাত্র ভারতের ভাগ্য বিধাতা। এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পুলিন বিহারী সেনকে তার চিঠির মাধ্যমে জানিয়েছিলেন।
তাহলে বোঝা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর আসল কি কারণে বা কোন প্রেক্ষাপটে এই জাতীয় সঙ্গীতটি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তার বন্ধু পঞ্চম জর্জের আগমন উপলক্ষে একটি গান লিখতে বলেছিলেন এবং সেই গানের মাধ্যমে সেই পঞ্চম জর্জের জয় ঘোষণা করতে হবে এইরকমও বলা হয়েছিল। এটা শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বিস্মিত হয় এবং তার মনে ক্ষোভেরও সঞ্চার হয়। সেই ক্ষোভের তীব্র প্রতিক্রিয়া স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ভাগ্য বিধাতার জয়গান ঘোষণা করে ভারতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের বিভিন্ন প্রদেশ, ভারতের বিভিন্ন জাতি, ভারতের বিভিন্ন পর্বত, ভারতের বিভিন্ন নদ নদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই ভারতবর্ষের ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছেন তার গানের মাধ্যমে। এটাই ছিল তার গানটি রচনার প্রেক্ষাপট, যেটা পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। তারপরে দেখো শেষ অংশে বলেছে, এবার এইটুকু অংশে আসবো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনার পরে তাকে যে অনেক প্রশংসা শুনতে হয়েছিল তা নয়, তৎকালীন সময়ে এই গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। অর্থাৎ এই গানটি কিন্তু তখনও জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়নি বা রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে জাতীয় সঙ্গীত হিসেবেও লেখেননি। আমি বলে দিলাম, এখানে বুঝিয়ে দিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রেক্ষাপটে এটা লিখেছিলেন। তারপরে যে প্যারাটি রয়েছে সেখানে আমরা জানবো যে এই গানটি রচনার পরেও অনেকের মনে নানা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, নানা তিক্ততার সৃষ্টি হয়, তবুও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেমে থাকেননি। রবীন্দ্রনাথ ঠাকুর দেখা গেছে তার পরবর্তীতেও বিভিন্ন জায়গায় গিয়ে এই গানটি গেয়েছেন, কোথাও বা দেখা যাচ্ছে যে তিনি নিজেও গেয়েছেন। তো সেটা কোথায় কোথায় সেটা আমরা এই অংশটিতে জানবো। বলছে গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ ঠাকুর গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী। দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ কোথায় গিয়েছিলেন? 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী, সেখানকার থিওসফিক্যাল কলেজ এর অধ্যক্ষ। তাহলে মদনপল্লীর থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন জনগণ মন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার বন্ধু জেমস এইচ কাজিন্স এর অনুরোধে বা তার জন্য যে সম্মানে যে সভা আয়োজন করা হয়েছিল সেই সভায় গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন গেয়েছিলেন, কিন্তু সেই গানটির নামকরণ তিনি করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। দেখো এইটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এই গানটির অন্য কি নামকরণ করেছিলেন। তো সেটা তোমরা শর্ট কোশ্চেন হিসেবে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এর অন্য একটি নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটি এখানে থিওসফিক্যাল কলেজে গিয়েছিলেন, তারপর থেকে এই গানের সুর ও অর্থ গৌরবের জন্য কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল এই গানটি। সেই গানটি প্রতিষ্ঠানের প্রতিদিনের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চালিত হয়ে যায়। অর্থাৎ তারপর থেকে এই গানটি ওই কলেজের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চালিত হয়ে যায়। তো আমরা আগের পাতায় দেখলাম যে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় গিয়ে ওই গানটি করেছিলেন। তার 11 বছর পরে 1930 সালের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা গেলেন। রবীন্দ্রনাথ কোথায় গেলেন? জেনিভা গেলেন, সোভিয়েত রাশিয়া। জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া, অর্থাৎ 11 বছর পরে 1930 এর সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া, অর্থাৎ জেনিভা থেকে সোভিয়েত রাশিয়া গিয়েছিলেন। মস্কোয় পাওনিয়ার্স কমিউন এর অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। অর্থাৎ পাওনিয়ার্স কমিউনের অনাথ বালক বালিকারা রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন অভ্যর্থনা জানিয়েছিলেন, সেখানে প্রশ্ন উত্তর পর্বের পর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নানা প্রশ্ন উত্তর এই পর্বের পর তারা কবিকে একটা গান গাইতে অনুরোধ করলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তাদের গেয়ে শুনিয়েছিলেন জনগণ মন। তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনার পরেও নানা মানুষের সাথে তিক্ততা সৃষ্টি হয়েছিল, নানা মানুষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল এই গানটি নিয়ে, তবুও কিন্তু কবি থেমে থাকেননি। এরপরেও তিনি নানা উপলক্ষে গানটি ব্যবহার করেছেন বা গানটি গেয়ে শুনিয়েছেন। তো এটা গেল আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনার প্রেক্ষাপট বা ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনার ইতিহাস। এবার ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি পাঠ করব এবং পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, প্রত্যেকটা অক্ষর ধরে ধরে বুঝিয়ে দেব রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ, ভারতবর্ষের বিভিন্ন জাতি, ভারতবর্ষের বিভিন্ন পর্বত নদ নদী, অর্থাৎ ভারতবর্ষের যে সামাজিক রূপ, ভৌগোলিক রূপ, সেগুলোর তুলে ধরে ভারতবর্ষের ভাগ্য বিধাতার
জয়গান ঘোষণা করেছেন আমাদের এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে, সেটাই আমরা এবার পাঠ করে জানবো। এবার চলে আসছে আমাদের জাতীয় সঙ্গীতে। দেখো আমাদের পাঠ্যাংশটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল, কিন্তু আমি প্রথমে এখান থেকে শুরু করিনি, কারণ আমরা যেটার প্রেক্ষাপট জানি না সেটা আগে থেকে আমরা তার অর্থ জেনে কি করব। এবার আমরা জানতে পারলাম যে ভারতের জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপট বা ভারতের জাতীয় সঙ্গীত রচনার ইতিহাসটা কী ছিল। এবার আমাদের কিন্তু এই ভারতের জাতীয় সঙ্গীতটা বুঝতে আরও সুবিধা হবে। তো আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সাধারণত কী শিরোনামে লেখা হয়? জনগণ মন অধিনায়ক জয় হে বা জনগণ মন। কিন্তু এই গানটির যে নাম বা এই আসল গানটির যে শিরোনাম সেটা কিন্তু এটা নয় যে জনগণ মন অধিনায়ক জয় হে। আর এটা সম্পূর্ণ গানও নয়। রবীন্দ্রনাথ ঠাকুর যে এই গানটি লিখেছিলেন, এই গানটির আসল নাম হচ্ছে ভারত বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন, এই গানটির আসল নাম কি? এই গানটির নাম ভারত বিধাতা। এই ভারত বিধাতা গানটি মোট 5টি স্তবক রয়েছে, যার মধ্যে একদম প্রথম স্তবকটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। তাহলে বোঝা গেল, এটা তোমরা লিখে নিতে পারো বা এটা শুনে বুঝেও নিতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতের যে আসল নাম সেটা হচ্ছে ভারত বিধাতা, এবং যে সেই সম্পূর্ণ গানটি রয়েছে সেই সম্পূর্ণ গানটি আমাদের জাতীয় সঙ্গীত নয়। ভারত বিধাতা গানের প্রথম স্তবকটি আমাদের জনগণ মন অধিনায়ক জয় হে এই শিরোনামে বা এই জাতীয় সঙ্গীত হিসেবে এই প্রথম স্তবকটি ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসছি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এটার বিশ্লেষণের মাধ্যমে। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। অর্থাৎ জনগণ মন অর্থাৎ জনগণ অর্থাৎ জনগণ বা ভারতের যে সাধারণ জনগণ, অধিনায়ক অর্থাৎ ভারতের যে নেতা বিপ্লবী সংগ্রামী, তো সাধারণ মানুষ থেকে সংগ্রামী, এই সাধারণ মানুষ থেকে সংগ্রামী সমস্ত মানুষ সমৃদ্ধ ভারত ভাগ্য বিধাতার জয় হে, অর্থাৎ ভারতের ভাগ্য বিধাতার জয়গান ঘোষণা করা হচ্ছে। একদম প্রথম লাইনেই কিন্তু ভারত ভাগ্য বিধাতা জয় হে বলা হচ্ছে। জয় হে অর্থাৎ জয়সূচক ধ্বনি। তাহলে কি? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তাহলে কি? ভারতের সাধারণ মানুষ এবং ভারতের যে বিপ্লবী, ভারতের সংগ্রামী অধিনায়ক বা নেতা, এই নেতা সমৃদ্ধ ভারতবর্ষের জয় হোক, ভারতবর্ষের জয় হোক, জয় হে বা ভারতের ভাগ্য বিধাতার জয় হোক। এই জয় হে শব্দের দ্বারা কি বোঝানো হচ্ছে? জয় হে শব্দের দ্বারা কি জয় ঘোষণা করা হচ্ছে। কার জয় ঘোষণা করা হচ্ছে? ভারত ভাগ্য বিধাতা, অর্থাৎ ভারতের ভাগ্য বিধাতার জয় ঘোষণা করা হচ্ছে। এর পরের লাইনে দেখো বলা হচ্ছে, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা। প্রথমে বলি যে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট, এই পাঞ্জাব সিন্ধু গুজরাট হচ্ছে ভারতবর্ষের 3টে প্রদেশ। এই ভারতবর্ষের 3টে প্রদেশের রূপ কিন্তু কবি তার এই গানের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। এই প্রদেশগুলো কিন্তু ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। দেখো প্রথমে কি? পাঞ্জাব হচ্ছে ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তের একটি উল্লেখযোগ্য শহর। এই পাঞ্জাবের মধ্য দিয়ে 5টি গুরুত্বপূর্ণ নদী প্রবাহিত হয়েছে, এর জন্য একে পঞ্চনদীর দেশও বলা হয়। পাঞ্জাব ও সিন্ধু হচ্ছে প্রাচীনকালের একটি উল্লেখযোগ্য উন্নত মানের সভ্যতা এই অঞ্চলে গড়ে উঠেছিল, এই সিন্ধু অঞ্চলে গড়ে উঠেছিল। এই সিন্ধু অঞ্চল কিন্তু বর্তমানে পাকিস্তানের অন্তর্গত, এবং এই যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, এই সিন্ধু সভ্যতার অস্তিত্ব এখন আর নেই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে গুজরাট হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য। দেখবে ভারতবর্ষের ম্যাপে দেখবে একদম ভারতের পশ্চিম দিকে অবস্থিত একটি রাজ্য হচ্ছে গুজরাট। তাহলে কি? পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, এখানে 3টে প্রদেশের, ভারতবর্ষের 3টে প্রদেশের কথা এখানে কবি উল্লেখ করেছেন। তার সাথে কি? গুজরাট। এবার দেখো মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। এখানে দেখো মারাঠা হচ্ছে ভারতবর্ষের একটা যুদ্ধপ্রিয় জাতি। তাহলে এই 3টে আমরা প্রদেশের নাম জানলাম, এবার আমরা জাতির নাম জানছি। ভারতের একটা যুদ্ধপ্রিয় জাতি হচ্ছে মারাঠা। এই মারাঠাদের অবস্থান কোথায়? মারাঠারা মূলত মহারাষ্ট্রের বাসিন্দা এবং তারা অত্যন্ত যুদ্ধপ্রিয় ছিল তৎকালীন সময়। এই মারাঠা যে শুধুমাত্র মারাঠা বললে যে শুধুমাত্র জাতি বোঝায় তা কিন্তু নয়, এই মারাঠা একটা ভাষা গোষ্ঠীকেও বোঝায়। তারপরে দ্রাবিড় হচ্ছে ভারতবর্ষের দক্ষিণাঞ্চলের একটি প্রাচীন জাতীয় সভ্যতা। তো এই দ্রাবিড় হচ্ছে ভারতের দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম প্রভৃতি ভাষাকে নিয়ে এই দ্রাবিড় ভাষাবংশ গঠিত। অর্থাৎ এই যে দ্রাবিড়, এই দ্রাবিড় শব্দটা দিয়েও যে শুধুমাত্র
শুধুমাত্র ইয়েকে বোঝানো হচ্ছে, জাতিকে বোঝানো হচ্ছে তা কিন্তু নয়। এই দ্রাবিড় শব্দটির দ্বারা আমাদেরকে ভাষাগোষ্ঠীও বোঝানো হচ্ছে। উৎকল, উৎকল হচ্ছে তৎকালীন সময়ে উড়িষ্যা যে প্রদেশ তাকে উৎকল প্রদেশ হিসেবেও অভিহিত করা হতো। আর বঙ্গ হচ্ছে তৎকালীন বাংলা, মানে কি পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এটা মিলিয়ে সম্পূর্ণ যে বাংলা দেশ ছিল সেটাই হচ্ছে বঙ্গ। দেখো এখানে একটা লাইনের মধ্যে যে ভারতবর্ষের বৈচিত্র্য সেটা কিন্তু ফুটে উঠছে। যেমন আলাদা আলাদা প্রদেশ, দেখো পাঞ্জাব, সিন্ধু, গুজরাট আলাদা আলাদা প্রদেশ। তারপরে আবার মারাঠা, দ্রাবিড়, উৎকল, মারাঠা, দ্রাবিড় অর্থাৎ আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা ভাষাগোষ্ঠী। এটা কিন্তু যে ভারতবর্ষের যে বৈচিত্র্য, এখানে অন্যান্য জাতি একসাথে মিলেমিশে বাস করছে, অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষ একসাথে মিলেমিশে বাস করছে, অন্যান্য প্রদেশ, বিভিন্ন প্রদেশ, খণ্ড খণ্ড প্রদেশ যুক্ত হয়ে একসাথে মিলেমিশে বাস করছে। এই যে সৌন্দর্যের রূপ, একসাথে মিলনের যে সৌন্দর্যের রূপ, সেটা কিন্তু এই লাইনে কবি একটা লাইনেই দেখো কতটা ফুটিয়ে তুলেছেন। তারপরে দেখো শুধুমাত্র কি ভারতবর্ষে এই আলাদা প্রদেশ রয়েছে, ভারতবর্ষে শুধুমাত্র কি আলাদা ভাষাগোষ্ঠী বা আলাদা জাতি রয়েছে, তা কিন্তু নয়। ভারতবর্ষে কি রয়েছে? বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ। দেখো বিন্ধ্য পর্বত ভারতবর্ষে রয়েছে, বিন্ধ্য পর্বত, যে বিন্ধ্য পর্বতমালা ভারতবর্ষকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কি করেছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বিভক্ত করেছে। আর হিমাচলও কিন্তু একটা পাহাড়ি অঞ্চল। এই হিমাচলে বছরের বেশিরভাগ সময় কি বরফে আবৃত থাকে। হিমাচল প্রদেশ কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে তুষার আবৃত অঞ্চল, অর্থাৎ বরফে আবৃত অঞ্চল। এই হিমাচলকে অনেকে দেবতাদের দেশও বলে উল্লেখ করে থাকেন। ভারতবর্ষের উত্তর দিকে এই ছোট রাজ্যটি অবস্থিত হিমাচল। তারপরে বলা হচ্ছে যমুনা, গঙ্গা। দেখো আমরা কি দুটো পর্বতের, বিন্ধ্য, হিমাচল পর্বতের নাম পাচ্ছি, তার সাথে কি পাচ্ছি, শুধুমাত্র কি পর্বতমালাই রয়েছে ভারতবর্ষে? না, যমুনা, গঙ্গা অর্থাৎ ভারতবর্ষের যে প্রধান নদী তাদের নাম করা হচ্ছে গঙ্গা নদী, ভারতের সর্বপ্রধান নদী গঙ্গা। তার সাথে ভারতের উল্লেখযোগ্য প্রধান নদী কি? যমুনা, গঙ্গা। উচ্ছল জলধিত রঙ্গ, উচ্ছল অর্থাৎ উথলে উঠছে এমন, উচ্ছল জলধিত রঙ্গ। জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, অর্থাৎ সমুদ্রের জল যেন উথলে উঠছে বা ছাপিয়ে উঠছে। তরঙ্গ শব্দের অর্থ হচ্ছে ঢেউ, তাহলে কি সমুদ্রের ঢেউ যেন ছাপিয়ে উঠছে বা উথলে উঠছে, এইরকম সমুদ্র ভারতবর্ষে রয়েছে। তারপরে তব শুভ নামে জাগে, অর্থাৎ তোমার নামে, অর্থাৎ তোমার মঙ্গলার্থে। শুভ শব্দের অর্থ কি? মঙ্গল। তাহলে কি তব শুভ, তব মানে হচ্ছে তোমার, তব শুভ অর্থাৎ তোমার মঙ্গলের নামে জাগে, অর্থাৎ তোমার মঙ্গলার্থে আমাদের মনে জাগে। তব শুভ আশিস মাগে, অর্থাৎ তব শুভ অর্থাৎ তোমার কাছে কি শুভ আশিস মাগে মানে হচ্ছে চাওয়া, অর্থাৎ তোমার কাছে আশীর্বাদ চায়, তোমার কাছে মঙ্গলার্থে। শুভ শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, আর আশিস শব্দের অর্থ হচ্ছে কি আশীর্বাদ। মাগে শব্দের অর্থ হচ্ছে চায়, অর্থাৎ তোমার কাছে কি আশীর্বাদ চায়। গাহে তব জয় গাথা, অর্থাৎ তোমার জয়গান করে। এই যে ভারতবর্ষের সাধারণ মানুষ, ভারতবর্ষের বিপ্লবী সংগ্রামী মানুষ, তারা ভারতের ভাগ্যবিধাতার জয় ঘোষণা করে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট প্রদেশের মানুষজন, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। এই যে মারাঠা জাতি, দ্রাবিড় জাতি বা মারাঠা ভাষাগোষ্ঠী, দ্রাবিড় ভাষাগোষ্ঠী, উৎকল প্রদেশ, তারপরে বঙ্গ ভাষাগোষ্ঠী বা বঙ্গ জাতি, বাংলা জাতি, বিন্ধ্য, হিমাচল, এই যে পর্বত, যমুনা, গঙ্গা নদী, উচ্ছল জলধিত রঙ্গ মানে সমুদ্রের ঢেউ, এরা সকলে কি তোমার নামেই জাগে, তোমার মঙ্গলার্থেই এরা তোমার মঙ্গলার্থই স্মরণ করে, অর্থাৎ তোমার মঙ্গল স্মরণ করে এরা। তব শুভ আশিস মাগে, অর্থাৎ তোমার আশীর্বাদ চায় এরা সকলে, কি পুরো ভারতবর্ষ কি তোমার আশীর্বাদ চায়। গাহে তব জয় গাথা, অর্থাৎ তোমার জয়গান করে। গাহে অর্থাৎ গায়, তব মানে তোমার, জয় গাথা অর্থাৎ তোমার জয়গান এরা গায়। মানে সমস্ত ভারতবর্ষের মানুষ শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ, ভারতবর্ষের বিভিন্ন গোষ্ঠী, ভারতবর্ষের বিভিন্ন জাতি, ভারতবর্ষের নদ নদীও যেন ভারতের ভাগ্য বিধাতার জয়গান ঘোষণা করে, ভারতের ভাগ্য বিধাতার কাছে আশীর্বাদ প্রার্থনা করে, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে কি জনগণ মঙ্গল দায়ক জয় হে, অর্থাৎ জনগণের মঙ্গল দায়ক, জনগণের জন্য মঙ্গল কামনাকারী হে জয় হে, অর্থাৎ তোমার জয় হোক। ভারত ভাগ্য বিধাতা, তাহলে কে জনগণের জন্য মঙ্গলদায়ক, কে জনগণের মঙ্গলকারিণী কে, বা জনগণের জন্য মঙ্গল প্রদানকারী কে?
ভারতের ভাগ্য বিধাতা। তাই বলা হচ্ছে যে জনগণ মঙ্গল দায়ক জয় হয়ে, অর্থাৎ জনগণের মঙ্গল প্রদানকারী, অর্থাৎ ভারতের জনগণের মঙ্গল কামনাকারী ভারত ও ভাগ্য বিধাতা তোমার জয় হে, অর্থাৎ তোমার জয় হোক। তারপরে দেখো একদম নিচের লাইনে শুধুমাত্র জয় ঘোষণা করা হচ্ছে, ভারতবর্ষের ভাগ্য বিধাতার জয় ঘোষণা করা হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভারতবর্ষের ভাগ্য বিধাতার প্রতি সম্মান জানিয়ে তাকে জয় হে জয় হে জয় হে, অর্থাৎ তোমার জয় হোক জয় হোক জয় হোক জয় 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 হে, অর্থাৎ সার্বিক দিক থেকে সমস্তভাবে অন্তরের থেকে, রবীন্দ্রনাথের অন্তরাত্মার থেকে ভারতের ভাগ্য বিধাতার প্রতি যেন এখানে জয় ঘোষণা করা হয়েছে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তাই বলা হয়েছে যে জয় হে জয় হে জয় হে জয় 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 হে, অর্থাৎ তারই জয় ঘোষণা করা হচ্ছে। মানে ভারতের ভাগ্য বিধাতার প্রতি জোর দিয়েই যে যদি একমাত্র সম্মান জানাতে হয় ভারতের ভাগ্য বিধাতাকেই সম্মান জানানো হবে, যদি কেউ শ্রেষ্ঠ হয়ে থাকে ভারতবর্ষে তাহলে সেটা একমাত্র ভারতের ভাগ্য বিধাতাই। আর আমরা যদি কারো প্রশংসা করতে পঞ্চমুখ হই বা কারোর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই, তা সেটা হবে একমাত্র আমাদের ভারত মাতা বা আমাদের ভারতের ভাগ্য বিধাতা। তার জন্যই এখানে জয় হে জয় হে জয় হে জয় 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 হে, সেই ভারতের ভাগ্য বিধাতার উদ্দেশ্যে জয়সূচক ধ্বনি এই লাইনটিতে ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যেহেতু দুটি গানের জন্মকথা, অর্থাৎ একটি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, একটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তো ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটার প্রেক্ষাপট বা ভারতের জাতীয় সঙ্গীত রচনার ইতিহাস পড়লাম, তার সাথে ভারতের যে জাতীয় সঙ্গীত সেটা পাঠের মাধ্যমে বিশ্লেষণ করলাম। তো এই ভিডিওতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু আমাদের ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আমার সেকেন্ড পার্টের ভিডিওতে আমি যে পরবর্তী গান, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার যে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই জাতীয় সঙ্গীতটির প্রেক্ষাপট আমি আলোচনা করব এই পাঠের বিষয়বস্তু অনুসারে, এবং তার সাথে ওই গানটি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়েও দেবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাতে পারো, বা আমি এই যেটুকু এখানে তোমাদের বোঝালাম এই ভিডিওতে, সেখানেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।